হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা এসজেএফ শিডিউলিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে আপনার শর্টেস্ট জব ফাস্ট শিডিউলিং অ্যালগরিদম। এবং আমরা গত ভিডিও লেকচার হচ্ছে নন প্রিমটিভের জন্য দেখেছিলাম, তো এই ভিডিও লেকচার হচ্ছে আমরা প্রিমটিভের জন্য দেখবো। তো একে হচ্ছে আপনার এসআরটিএফও বলা হয়। এসআরটিএফ মানে হচ্ছে আপনার শর্টেস্ট রিমেনিং টাইম ফাস্ট শিডিউলিং অ্যালগরিদম, ঠিক আছে। তো এক্সামে যদি আপনার এসজেএফ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে বলে দিবে যে আপনাকে প্রিমটিভ বের করতে হবে নাকি নন প্রিমটিভ বের করতে হবে। আর যদি এসআরটিএফ বলে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রিমটিভ, ঠিক আছে। দুইটার কাজ একই। আচ্ছা, তো এসজেএফ নিয়ে আমরা গত ভিডিও লেকচারে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এসজেএফ কি নিয়ে কাজ করে। তারপর এখানে বলি যে এসজেএফ হচ্ছে আপনার বাস টাইম নিয়ে কাজ করে, ঠিক আছে। বাস টাইম নিয়ে কাজ করা মানে কি, ধরুন একাধিক প্রসেস যদি আপনার রেডি কিউতে অ্যারাইভ করে তাহলে সেই ক্ষেত্রে যেই প্রসেসটার বাস টাইম সবচেয়ে কম সে আগে এক্সিকিউশনের জন্য যাবে, ঠিক আছে। তো এখানে আমি একটা কথা বলতেছি কিন্তু একাধিক প্রসেস, তো যদি একটা প্রসেস অ্যারাইভ করে তাহলে সেই ক্ষেত্রে আপনার বাস টাইম চেক করার কোনো দরকার নেই। আচ্ছা, তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে প্রিমটিভের জন্য। তাহলে প্রিমটিভ কিভাবে কাজ করে, আমরা জানি যে প্রিমটিভের জন্য সিপিইউতে একটা টাইম লিমিট দেওয়া থাকে, ঠিক আছে, যে সে একটা প্রসেসকে এই নির্দিষ্ট টাইম পর্যন্ত সে এক্সিকিউট করবে এবং তারপরে ওই প্রসেসটাকে ফোর্সফুলি স্টপ করে দিয়ে বলবে তুমি রেডি কিউতে ওয়েট করো, আমি এখন আরেকটা প্রসেসকে এক্সিকিউশনের সুযোগ দিব। এরকম করে হচ্ছে সে সবগুলা প্রসেসকে এক্সিকিউট করবে, ঠিক। তো আমরা এখন যে প্রবলেমটা সলভ করবো, দেখুন এখানে হচ্ছে আমার 5টা প্রসেস দেওয়া আছে, এর অ্যারাইভাল টাইম দেওয়া আছে এবং এর বাস টাইম দেওয়া আছে। তো যেহেতু এটা প্রিমটিভ, এসজেএফ এর জন্য একটা কথা বলে রাখি যে এসজেএফ সবসময় 1 ইউনিট অফ টাইম পর্যন্তই এক একটা প্রসেসকে এক্সিকিউট করে। সেটা কেন, সে হচ্ছে প্রত্যেক ইউনিট অফ টাইমে হচ্ছে চেক করে যে প্রত্যেক ইউনিট অফ টাইমে রেডি কিউতে কোন কোন প্রসেস অ্যারাইভ করেছে এবং তাদের মধ্যে যার বাস টাইম সবচেয়ে কম তাকে সে আগে এক্সিকিউট করার সুযোগ দিবে। এই জন্য সে প্রতি ইউনিট অফ টাইমে সে চেক করে যে কোন কোন প্রসেস অ্যারাইভ করেছে এবং তাদের মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনার এসজেএফ 1 ইউনিট অফ টাইম পর্যন্ত প্রত্যেকটা প্রসেসকে এক্সিকিউট করবে। তো আমরা যখন গ্যান চার্ট ড্র করব সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 1 ইউনিট অফ টাইম পর্যন্তই প্রত্যেকটা প্রসেসকে এক্সিকিউট করাবো। সেটা কেমন, সেটা এখন আমরা দেখি। দেখুন এখানে হচ্ছে আমরা এখন গ্যান চার্ট ড্র করবো এই আমাদের প্রবলেমটা সলভ করার জন্য। আচ্ছা, ওকে। তো তো এদিকে হচ্ছে আমার টাইম, ঠিক আছে। আচ্ছা, তো আমার গ্যান চার্টে হচ্ছে আপনার জিরো টাইম থেকে হচ্ছে আমার স্টার্ট হবে, ঠিক আছে। এখন দেখবো যে 0 ইউনিট অফ টাইমে আমার এখানে কোনো প্রসেস অ্যারাইভ করেছে কিনা। তাহলে দেখুন 0 ইউনিট অফ টাইমে আমার হচ্ছে এখানে অনলি একটা প্রসেস অ্যারাইভ করেছে, যেটা হচ্ছে P4, ঠিক আছে। তাহলে P4 এখন এক্সিকিউট করবে। আচ্ছা, এখন P4 কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবে, অনলি 1 ইউনিট অফ টাইম। এখানে কিন্তু এরকম না যে তার বাস টাইম 5 তাহলে 0 + 5 মানে টোটাল এখানে লিখবো হচ্ছে 5, না, এখানে অনলি সে 1 ইউনিট অফ টাইম পর্যন্ত এক্সিকিউট করবে, ঠিক আছে। তার মানে 0 + 1 কত, এখানে হচ্ছে 1, আর এখানে টোটাল বাস টাইম কত ছিল 5, এখান থেকে 1 কমে তার বাস টাইম এখন হয়ে যাবে হচ্ছে আপনার 4, ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি, এরপরে দেখুন এরপরে 1 ইউনিট অফ টাইমে হচ্ছে কোন কোন প্রসেস অ্যারাইভ করেছে এখন সে চেক করবে। আমি যেটা বলেছিলাম যে পার ইউনিট অফ টাইমে সে চেক করবে যে নতুন কোন প্রসেস অ্যারাইভ করেছে কিনা এবং সেখানে তার বাস টাইম যার কম তাকে সে এক্সিকিউশনের সুযোগ দিবে, ওকে। তাহলে এখন দেখবো 1 ইউনিট অফ টাইমে আমার কোন কোন প্রসেস অ্যারাইভ করেছে। তাহলে দেখুন P4 হচ্ছে আপনার 0, তাহলে এখানে লিখি P4 এবং হচ্ছে P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1। তাহলে এই দুইটা প্রসেস হচ্ছে আমার অ্যারাইভ করেছে রেডি কিউতে। এখন দেখুন একের অধিক প্রসেস, তাই না। তো এখানে তো একটা প্রসেস ছিল যে জন্য যার কারণে একে আমরা এক্সিকিউট করে দিয়েছি, এখন কিন্তু একের অধিক। তাহলে যেহেতু একের অধিক তাহলে এখন আমরা কি চেক করব, এই দুইটা প্রসেসের বাস টাইম চেক করব। তাহলে P4 এর বাস টাইম কত, P4 এর বাস টাইম হচ্ছে 4, P2 এর বাস টাইম কত, P2 এর বাস টাইম হচ্ছে আপনার 3, তাহলে কে এক্সিকিউট করবে, P2, ওকে। এখন P2 কতক্ষণ এক্সিকিউট করবে, 1 ইউনিট অফ টাইম পর্যন্ত। তাহলে 1 + 1 কত, 2। এখন P2 যে টোটাল বাস টাইম 3, তাহলে এখানে 1 ইউনিটের কাজ সে করে ফেলেছে, তাহলে এখান থেকে 1 কমে গিয়ে এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 2, ঠিক আছে। আচ্ছা, এখন দেখবো 2 ইউনিট অফ টাইমের মধ্যে আপনার কোন কোন প্রসেস অ্যারাইভ করেছে। তাহলে দেখুন P4, P2 এবং হচ্ছে P1, তাহলে এখানে লিখি P1। আচ্ছা, আবার একের অধিক প্রসেস অ্যারাইভ করেছে রেডি কিউতে, তাই না। তাহলে এদের মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম এখন আমরা দেখি। তাহলে P4 এর বাস টাইম কত, 4, P2 এর বাস টাইম কত, 2, P1 এর বাস টাইম কত, 6। তাহলে কে এক্সিকিউট করবে, P2। তাহলে আবার এখানে হচ্ছে P2 এক্সিকিউট করবে এবং কত ইউনিট অফ টাইম পর্যন্ত এক্সিকিউট করবে, অনলি 1 ইউনিট অফ টাইম, তাই না। তাহলে 2 + 1 কত, 3। এখন P2 র যে টোটাল বাস টাইম আছে এখান থেকে হচ্ছে 1 কমে গিয়ে এখানে হবে হচ্ছে আপনার 1। এখন দেখবো যে 3 ইউনিট অফ টাইমের মধ্যে আমার কোন কোন প্রসেস অ্যারাইভ করেছে। দেখুন 3 ইউনিট অফ টাইমের মধ্যে আমার এই তিনটা প্রসেসই অ্যারাইভ করেছে, ঠিক আছে, P4, P2 এবং P1। তাহলে আবার দেখবো এই তিনটা প্রসেসের বাস টাইম এবং কার বাস টাইম সবচেয়ে কম। তাহলে P4 এর বাস টাইম কত, 4, P2 এর বাস টাইম হচ্ছে আপনার 1, P1 এর বাস টাইম হচ্ছে 6। তাহলে আবার P2 এক্সিকিউট করবে কত ইউনিট অফ টাইম পর্যন্ত, 1 ইউনিট। তাহলে 3 + 1 কত হচ্ছে 4 এবং এখান থেকে
1 মাইনাস হয়ে যাবে এবং এটা হয়ে গেল 0। তার মানে আপনার P2 এর এক্সিকিউশন কমপ্লিট। তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিই। দেখুন P2 এর এক্সিকিউশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন দেখবো 4 ইউনিট অফ টাইমে আমার কোন কোন প্রসেস অ্যারাইভ করেছে, ঠিক আছে। তাহলে দেখুন 4 ইউনিট অফ টাইমে আমার হচ্ছে P4 তো আছেই, P2 আছে, P3 আছে, তাই না। P3 অ্যারাইভেল টাইম হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে আমরা P3 কে অ্যাড করলাম। তাহলে এখন আমার রেডি কিউতে 3টা প্রসেস আছে, তাই না, একের অধিক। তাহলে এখন চেক করবো এদের মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম। তাহলে P4 এর বাস টাইম হচ্ছে 4, P1 এর বাস টাইম হচ্ছে 6, P3 বাস টাইম হচ্ছে 2। তাহলে এখন কে এক্সিকিউট করবে? এখন হচ্ছে P3 এক্সিকিউট করবে। এখন P3 কত ইউনিট অফ টাইম পর্যন্ত এক্সিকিউট করবে? 1 ইউনিট অফ টাইম পর্যন্ত, ঠিক আছে। তাহলে 4 প্লাস 1 কত হচ্ছে? 5। আচ্ছা, তাহলে P3 থেকে এখানে আমরা 1 মাইনাস করে দেবো বাস টাইম থেকে, কারণ তার 1 ইউনিট অফ টাইম এক্সিকিউশন কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে 1। আচ্ছা, এখন দেখবো 5 ইউনিট অফ টাইম হচ্ছে আপনার কোন কোন প্রসেস অ্যারাইভ করেছে। তাহলে 5 ইউনিট অফ টাইম হচ্ছে আমার এই 3টা প্রসেসই আছে, ঠিক আছে। তাহলে এখন আবার চেক করবো এই 3টা প্রসেসের বাস টাইম কার সবচেয়ে কম। দেখুন এই ক্ষেত্রে P3 বাস টাইম কিন্তু কম, তাহলে আবার P3 এক্সিকিউট করবে 1 ইউনিট অফ টাইম। তাহলে 5 প্লাস 1 কত? 6। তাহলে এই ক্ষেত্রে 1 থেকে 1 বাদ গেলে থাকেন 0। তাহলে P3 রও আপনার এক্সিকিউশন কমপ্লিট। এখন দেখবো 6 ইউনিট অফ টাইমে আমার কোন কোন প্রসেস অ্যারাইভ করেছে রেডি কিউতে। তাহলে 6 ইউনিট অফ টাইমে দেখুন আমার P5 অ্যারাইভ করেছে এখানে। তাহলে P3, P5 এবং বাকি প্রসেসগুলো তো আছেই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখবো যে এই 4টা প্রসেসের মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম। এখন দেখি P4 এর বাস টাইম কত? 4, P1 এর বাস টাইম কত? 6, P3 বাস টাইম কত? ও সরি, P3 কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে এটা কেটে দিই। আচ্ছা, P5 এর বাস টাইম কত? 4। তাহলে দেখুন P4 এবং P5 এর বাস টাইম কম কম্পেয়ার টু P1, তাই না, কিন্তু আবার এদের বাস টাইম সেম। তাহলে যদি বাস টাইম সেম হয় তাহলে আমরা কি দেখবো? এদের অ্যারাইভেল টাইম, যার অ্যারাইভেল টাইম কম সে আগে এক্সিকিউট করবে। তাহলে সেই ক্ষেত্রে P4 আগে এক্সিকিউট করবে, কারণ P4 0তে অ্যারাইভ করেছে, ঠিক আছে। তাহলে এখানে P4 এক্সিকিউট করলো এবং কত ইউনিট অফ টাইম এক্সিকিউট করবে? 1 ইউনিট অফ টাইম। তাহলে এটা কত হচ্ছে? 7 এবং এখান থেকে 1 মাইনাস যাবে, কত হবে? 3, ঠিক আছে। তাহলে আবার চেক হবে, আবার চেক হয়ে আবার P4 এক্সিকিউট করবে, আবার হচ্ছে 1 ইউনিট অফ টাইম। তাহলে 7 প্লাস 1 কত? 8। এখান থেকে 1 কমবে, এটা কত হবে? 2। আচ্ছা, তাহলে এই 3টার মধ্যে আবার P4 এক্সিকিউট করবে, কারণ বাস টাইম হচ্ছে P4 এর কম হচ্ছে। তাহলে এখানে হবে হচ্ছে 9, এখান থেকে আরো 1 কমবে, এটা হয়ে যাবে 1। আবার P4 এক্সিকিউট করবে, ঠিক আছে। তাহলে 9 প্লাস 1 কত? 10। তাহলে এখান থেকে 1 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে কে এক্সিকিউট করবে দেখুন। তাহলে এখানে হচ্ছে আমার P4 কমপ্লিট, P4 কেটে দিই। এখন হচ্ছে P1 আর P5 এর মধ্যে, তাই না। তাহলে P1 আর P5 এর মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম? P5 এ, তাই না, যেটা হচ্ছে 4। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখন একটা কথা বলি। এখন কি আপনারা চাইলে যদি 1 ইউনিট অফ, এখন আপনারা চাইলে এখানে যদি 1 ইউনিট অফ টাইম করে হচ্ছে কেটে কেটে যদি আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে হবে। আবার আপনারা যদি একবারে এখানে P5 লিখে 10 প্লাস 4 করে দেন, 14 করে দেন, তাহলে সেই ক্ষেত্রে হবে। কেন হবে? দেখুন আমার এখানে এজে হচ্ছে পার ইউনিট অফ টাইমে চেক করতেছে যে নতুন কোনো প্রসেস অ্যারাইভ হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে যদি নতুন প্রসেস অ্যারাইভ হয় তাহলে দেখবে যে যেই নতুন প্রসেসটা অ্যারাইভ হচ্ছে তার বাস টাইম কম না তো বাকিগুলো থেকে। যদি বাস টাইম কম হয় তাহলে তাকে এক্সিকিউট করার সে সুযোগ দিচ্ছে। বাট এখানে দেখুন আমার প্রত্যেকটা প্রসেস অলরেডি অ্যারাইভ হয়ে গিয়েছে, তাই না, রেডি কিউতে। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনারা চান যে আপনারা এইভাবে 1 ইউনিট করে না কেটে আপনারা একবারে করে দিবেন, সেটা পসিবল। যেমন দেখুন আমি এখন P5 এর জন্য দেখাই। ধরুন P5 এখন হচ্ছে, আচ্ছা P5 এখন হচ্ছে এক্সিকিউশনের জন্য গেল। এখন তার টোটাল বাস টাইম কত? 4। তাহলে আমি এখানে একবারে যদি 10 প্লাস 4 যদি 14 লিখে দিই তাহলে কোনো প্রবলেম নেই। কারণ দেখুন আপনি যদি এখানে কাটেন, ঠিক আছে, আপনি যদি এখানে P5 কে কাটেন, এটা কত হবে কেটে? এখানে যাবে 3। তাহলে আবার P5 আর P1 এর মধ্যে আবার P5 এক্সিকিউট করবে। এরকম করে করে আপনার এখানে হয়তো 3বার বা 4বার কাটতে হবে, তাই না। তাহলে সেটা আপনি একবার এখানে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমার এখানে সবগুলা প্রসেস অ্যারাইভ হয়ে গিয়েছে। আপনি কিন্তু এই কাজটা তখনই করতে পারবেন যখন আপনার সবগুলা প্রসেস অ্যারাইভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 10 প্লাস 14। আচ্ছা, এখন বাদ আছে কে? এখন বাদ হচ্ছে আপনার P1। তাহলে P1 এর বাস টাইম কত? 6। তাহলে 14 প্লাস 6 কত? 20, ঠিক আছে। এভাবে লিখলে কোনো সমস্যা নেই যখন আপনার প্রসেস সবগুলা অ্যারাইভ হয়ে যাবে, ঠিক আছে। আবার আপনার যদি কনফিউশন থাকে তাহলে আপনারা এভাবে কেটে কেটেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো আমার গ্যান্ট চার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কমপ্লিশন টাইম বের করব। তাহলে P1 এর কমপ্লিশন টাইম আমরা বের করি। তাহলে কমপ্লিশন টাইমটা কি? যে ইউনিট অফ টাইমে একটা প্রসেসের ফুল এক্সিকিউশন কমপ্লিট হয়ে গিয়েছে বা টার্মিনেট হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে P1 এর কমপ্লিশন টাইম কত? এখানে দেখি P1 এর, আচ্ছা P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে আপনার 20। তাহলে এখানে 20। এরপর হচ্ছে P2, দেখি P2 এর কমপ্লিশন টাইম কত। দেখুন P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 4, ঠিক আছে।
4। এরপর হচ্ছে P3, তাহলে P3 কমপ্লিশন টাইম কত? P3 কমপ্লিশন টাইম হচ্ছে আপনার 6। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু স্টুডেন্টরা সবসময় ভুল করে যে আপনি ধরুন এখানে P2 দেখে আপনি এখানে 2 বসাই দিলেন, হবে না কিন্তু, তাই না? কারণ এটা কিন্তু প্রিমিটিভ অ্যালগরিদম। এখানে হচ্ছে আপনার প্রসেস একবার এক্সিকিউশনের জন্য যাচ্ছে, আবার রেডি কিউতে ওয়েট করতেছে, আবার আসছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে P4, তাহলে P4টা দেখি। P4 হচ্ছে এখানে হচ্ছে আপনার 10। এরপর হচ্ছে P5, P5 এর হচ্ছে এখানে হচ্ছে আপনার 14। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা P4 এর জন্য একটু খেয়াল করুন। দেখুন, P4 কিন্তু প্রথমে আপনার এক্সিকিউট হয়ে গিয়েছিল, তাই না? তার সেই ক্ষেত্রে যদি আপনারা কমপ্লিশন টাইম 1 দিতেন, তাহলে সেই কিন্তু ভুল হতো। কারণ P4 কে হচ্ছে আপনার রেডি কিউতে ওয়েট করতে হয়েছে ফার্দার এক্সিকিউশনের জন্য, এবং ফার্দার এক্সিকিউশন করতে করতে তার 10 ইউনিট অফ টাইমে গিয়ে তার কিন্তু ফুল এক্সিকিউশন কমপ্লিট হয়। তার মানে এখানে কমপ্লিশন টাইম হচ্ছে কিন্তু আপনার 10। এটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তো এটা সিম্পলি আপনারা জানেন, এটা হচ্ছে কমপ্লিশন টাইম থেকে যদি অ্যারাইভাল টাইম বাদ দিই, তাহলে সেটা হচ্ছে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে 20 থেকে যদি 2 বাদ দিই, এখানে কত হবে? 18। 4 থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে এখানে হবে হচ্ছে আপনার 3। 6 থেকে যদি 4 বাদ দিই, এখানে হবে হচ্ছে আপনার 2। 10 থেকে যদি 0 বাদ দিই, এখানে হবে হচ্ছে 10। 14 থেকে যদি 6 বাদ দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে আপনার 8। আচ্ছা, এরপর আসে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম কিভাবে বের করবো? এই যে এখানে ফর্মুলা দেওয়া আছে, টার্ন অন টাইম থেকে যদি আমরা বাস টাইম বাদ দিই, ঠিক আছে? তাহলে ওয়েটিং টাইম বের করে ফেলি আমরা। টার্ন অন টাইম কত? 18 থেকে যদি আমরা 6 বাদ দিই, তাহলে কত থাকে? 12। এরপর আসে হচ্ছে P2 এর জন্য। তাহলে P2 হচ্ছে আপনার টার্ন অন টাইম কত? 3 থেকে যদি 3 বাদ দিই, তাহলে হচ্ছে আপনার 0। এরপরে কি? এরপর আসে P3, 2 থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে এখানে হচ্ছে 0। এরপর আসে হচ্ছে আপনার P4, 10 থেকে যদি 5 বাদ দিই, তাহলে এখানে হচ্ছে 5। এরপর আসে হচ্ছে আপনার P5, 8 থেকে যদি 4 বাদ দিই, তাহলে এখানে থাকতে হচ্ছে আপনার 4। ঠিক আছে? তাহলে এখানে আমরা তাহলে আমরা এই ভ্যালু দিয়ে বোঝা যাচ্ছে যে কোন প্রসেস কতক্ষণ পর্যন্ত আপনার রেডি কিউতে ওয়েট করেছিল। তো এরপর হচ্ছে দেখি রেসপন্স টাইম। তাহলে রেসপন্স টাইমটা একটু ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? কারণ এখানে এই ব্যাপারটা বোঝার আছে। দ্য ফার্স্ট টাইম প্রসেস গেটস দ্য সিপিইউ মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম। আচ্ছা, দ্য ফার্স্ট টাইম প্রসেস গেটস দ্য সিপিইউ, দেখুন এটা যেহেতু প্রিমিটিভ, তার মানে প্রত্যেকটা প্রসেসকে 1 ইউনিট অফ টাইম এক্সিকিউশন করার পরে তাকে রেডি কিউতে ওয়েট করতে হচ্ছে, আবার আসতেছে এক্সিকিউশনের জন্য। তাহলে এখানে বলতেছে যে প্রথম যে টাইমটা সে সিপিইউতে এক্সিকিউশনের জন্য গিয়েছিল, সেই টাইমটা থেকে বাদ দিতে হচ্ছে অ্যারাইভাল টাইম। তো সেটা কিভাবে দেখবো? সেটা গ্যানচার থেকেই পাবো আমরা। তাহলে P1 এর জন্য দেখি। দেখুন, P1 হচ্ছে কোথায়? P1 হচ্ছে এখানে। তাহলে P1 এর এখানে হচ্ছে প্রথম ফার্স্ট সিপিইউতে এক্সিকিউশনের জন্য গিয়েছিল হচ্ছে 14 ইউনিট অফ টাইমে। তাহলে 14 থেকে বাদ দিব হচ্ছে আপনার অ্যারাইভাল টাইম। তাহলে 14 মাইনাস হচ্ছে 2, তাহলে এখানে থাকবে হচ্ছে আপনার 12। ঠিক আছে? এরপর আসি P2 এর জন্য। ঠিক আছে? তাহলে P2 দেখুন, P2 যে এখানে, P2 ফার্স্ট সিপিইউতে এক্সিকিউশনের জন্য গিয়েছিল 1 ইউনিট অফ টাইমে। তাহলে 1 থেকে বাদ দিব হচ্ছে 1, তাহলে কত হবে? 0। আচ্ছা, এরপর আসি হচ্ছে P3। তাহলে P3 হচ্ছে আপনার এই যে ফার্স্ট এক্সিকিউশনের জন্য গিয়েছিল হচ্ছে আপনার 4 ইউনিট অফ টাইমে। তাহলে 4 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে আপনার 0। এরপর আসে হচ্ছে P4। তাহলে P4 কোথায়? P4 যে এখানে। তাহলে 6, তাহলে 6 থেকে বাদ যাবে হচ্ছে আপনার 0। এবার আসে P5। তাহলে P5 ছিল হচ্ছে আপনার 10, তাহলে 10 থেকে 6 বাদ দিলে এখানে থাকবে হচ্ছে আপনার 4। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমার রেসপন্স টাইমে এখানে কিন্তু একটা ভ্যালু চেঞ্জ এসেছে, ঠিক আছে? কম্পেয়ার টু ওয়েটিং টাইম, যেটা আমরা নন প্রিমটে দেখেছিলাম যে ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম হচ্ছে আমাদের সেম আসছিল, তাই না? বাট এখানে কিন্তু সেটা হবে না। এখানে হচ্ছে আপনার রেসপন্স টাইম কিন্তু ভিন্ন আসবে। ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।